আছে। তাহলে পিএইচ মিটারের কনসেপ্ট আসলে কি? পিএইচ মিটারের মূল বিষয়টা আসলে হচ্ছে আমাদেরকে একটা হাইড্রোজেন আয়ন সলিউশন বা একটা অ্যাসিড সলিউশন দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে সেই অ্যাসিড সলিউশনের কনসেন্ট্রেশন বা পিএইচ কত সেটা ডিটারমাইন করা। পিএইচ ডিটারমাইন করা আর কনসেন্ট্রেশন ডিটারমাইন করা একই কথা। তাহলে আমাদেরকে একটা অ্যাসিড সলিউশন দেওয়া আছে, আমাদেরকে সেই সলিউশনটাতে বলা হয়েছে যে পিএইচ কত অথবা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত। এবং ওইটা করার জন্য আমরা কি করব, আমরা এই কনসেন্ট্রেশন বা পিএইচ ডিটারমিনেশনের জন্য আমরা একটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রোড ব্যবহার করব। তো আমাদের মূল কাজ আসলে এটাই। পিএইচ মিটার মানে হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রোডটাকে ইউজ করে আমরা আমাদের একটা অ্যাসিড সলিউশনের কনসেন্ট্রেশন বা পিএইচ আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি সেই প্রসেসটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে ইমেজে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা কন্টেইনারে হাইড্রোজেন আয়ন সলিউশন দেওয়া আছে। এই কন্টেইনারে আমরা একটা গ্যাস ইলেকট্রোড নিয়ে একটা গ্যাস ইলেকট্রোড তৈরি করলাম, আর আদার সাইডে আমরা একটা ক্যালোমেল ইলেকট্রোড ইউজ করছি। দুইটা ইলেকট্রোডকে আমরা কানেক্ট করেছি, আর কানেকশনে আমরা একটা ইলেকট্রিক ডিভাইস বসিয়েছি যেটা হচ্ছে একটা ভোল্ট মিটার। যে ভোল্ট মিটার থেকে আমাদের যে সেলটা আমরা তৈরি করলাম সেই সেলের হচ্ছে আহ, এটাকে কি বলছে, এটাকে বলছে যে সেল পটেনশিয়াল আমরা পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করলাম, আমাদের কনস্ট্রাকশনটা কিরকম, আমাদের একটা সলিউশন দেওয়া আছে, যে সলিউশনের পিএইচ আমরা জানতে চাই, এটা হচ্ছে আমাদের সেই সলিউশনটা। এটার মধ্যে আমরা গ্যাস ইলেকট্রোড ইউজ করেছি, আদার সাইডে আমরা হচ্ছে একটা ক্যালোমেল ইলেকট্রোড ব্যবহার করছি, অ্যান্ড দেন দুইটা ইলেকট্রোডকে আমরা কানেক্ট করেছি একটা ভোল্ট মিটার দিয়ে। আর এই ভোল্ট মিটারের যে ভ্যালুটা আমরা পাচ্ছি, ভোল্ট মিটার থেকে আমরা যে ডেটাটা পাচ্ছি, সেই ডেটাটা হচ্ছে আমাদের এই সেলের সেল পটেনশিয়াল। তো আমরা যেই কাজটা করছি এখানে আমাদের হাইড্রোজেন গ্যাস ব্যবহার হচ্ছে, কারণ আমরা জানি যেহেতু আমাদের এটা লেফট ইলেকট্রোড বা অক্সিডেশন ইলেকট্রোড হিসেবে কাজ করছে, এখানে আমরা জানি যে হাইড্রোজেন গ্যাসের অক্সিডেশন হবে, হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন আয়নে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো আমরা এখান থেকে হাইড্রোজেন গ্যাস সাপ্লাই করছি এবং হাইড্রোজেন গ্যাসের একটা ডেফিনেট প্রেশার আছে, আমরা 1 ATM প্রেশারে আমাদের এই হাইড্রোজেন গ্যাসটা আমাদের সিস্টেমে হচ্ছে পাস করছি। আমরা এখানে যেই ইলেকট্রোড ইউজ করেছে সেটা ক্যালোবিল ইলেকট্রোড, এবং ক্যালোবিল ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ক্যালোবিল ইলেকট্রোডের হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। আমরা মনে করো আমাদের এই কাজটা করেছি 25°C টেম্পারেচারে। তো আমরা যদি এটা 25°C টেম্পারেচারে করি, তুমি যদি ইন্টারনেটে সার্চ দাও তাহলে খুব সহজেই দেখবে যে 25°C টেম্পারেচারের জন্য ক্যালোমিল ইলেকট্রোডের একটা ভ্যালু দেওয়া আছে। যেমন তুমি এখন সার্চ দিলে হয়তো দেখতে পাবে ভ্যালুটা হচ্ছে 0.24 ভোল্ট। তো এটা আসলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার চেঞ্জ করতে থাকলে ক্যালোমিল ইলেকট্রোডের আস্তে আস্তে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমরা 25°C কাজ করছি বলে আমরা আমাদের ক্যালোমিল ইলেকট্রোডের যেই ভোল্ট পাচ্ছি সেটা হচ্ছে 0.24 ভোল্ট পজিটিভ। তো যাই হোক, আমরা যেই সেলটা তৈরি করেছি সেই সেলের যে সেল পটেনশিয়াল সেটা তো আমরা আমাদের যে ভোল্ট মিটার আছে সেখান থেকে পাচ্ছি। সেটাকে যদি আমরা ইকুয়েশনে প্লট করতে চাই, ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো যে ই সেল এটা হচ্ছে আমাদের লেফট ইলেকট্রোডের অক্সিডেশন এবং রাইট ইলেকট্রোডের যে রিডাকশন, সেই দুইটা ভ্যালুকে সামেশন করলেই ই সেল হয়ে যাচ্ছে। তাহলে লেফট ইলেকট্রোড হচ্ছে আমাদের হাইড্রোজেন ইলেকট্রোড, আর রাইট ইলেকট্রোড হচ্ছে আমাদের ক্যালোমেল ইলেকট্রোড, তাই সেটাকে আমরা ই ক্যাল দিয়ে লিখেছি। তো হাইড্রোজেন ইলেকট্রোডের অক্সিডেশন হচ্ছে, এখন তুমি ই সেলের যে ভ্যালু সেটা পাচ্ছ তোমার ভোল্ট মিটার থেকে, আর ই ক্যালোমেল দ্যাট মিনস ক্যালোমেল ইলেকট্রোডের যে ইলেকট্রোড পটেনশিয়াল সেটা তো তোমার জন্য ডাটা বেস আছে বা ইন্টারনেট আছে, তুমি টেম্পারেচারের উপর বেস করে ই ক্যালের ভ্যালুটা পেয়ে যাচ্ছ। তো আমাদেরকে এখন জানতে হবে আমাদের হাইড্রোজেন ইলেকট্রোডের এখানে ভ্যালুটা কত, এবং আমাদের এই হাইড্রোজেন ইলেকট্রোডের ভ্যালু থেকেই আমরা আসলে আমাদের এই সলিউশনের পিএইচ বা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা ডিটারমিনেশনের চেষ্টা করব। তো হাইড্রোজেন ইলেকট্রোডের যদি তুমি ইলেকট্রোড পটেনশিয়ালটা বের করতে চাও, তাহলে হাইড্রোজেন ইলেকট্রোডের ইলেকট্রোড পটেনশিয়াল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পটেনশিয়াল মাইনাস 2.303 RT/NF লগ প্রোডাক্ট কনসেন্ট্রেশন ডিভাইড বাই রিঅ্যাক্টেন্ট গ্যাস প্রেশার, কারণ প্রোডাক্ট হচ্ছে আমাদের আয়ন আর রিঅ্যাক্টেন্ট হচ্ছে গ্যাসিয়াস সাবস্টেন্স, সেই কারণে লগ কিউ এই জায়গাটা আমরা চেঞ্জ করে লিখতে পারি লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাই হাইড্রোজেন গ্যাস প্রেশার। যেহেতু আমাদের হাইড্রোজেন আয়ন 2 মোলস আছে তাই আমাদের এখানে পাওয়ার 2 লিখেছি। আমরা জানি যে আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল সেটা হচ্ছে 0,
হাইড্রোজেনের জন্য আমরা 0 ধরেই কাজটা করি। তাহলে এটা 0 হয়ে গেছে। আদার যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে প্লট করো। সো আদার ভ্যালুগুলো প্লট করার পর আমরা জানি হাইড্রোজেন গ্যাস প্রেশার এটা আমাদের সিস্টেমে দেওয়া আছে 1 atm, তাই এটার ভ্যালুটাকে আমরা 1 atm বসিয়েছি। তো এই যে পার্টটা আছে এই পার্টটাকে তুমি যদি মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড করো তাহলে তুমি যে ভ্যালু পাচ্ছ সেটা হচ্ছে 0.0296। এখানে দেখো একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে আমরা চাইলে লগের সামনে নিয়ে চলে আসতে পারি। তাহলে এখানে ভ্যালুটা হয়ে যাচ্ছে 0.0296 ইন্টু 2 লগ এইচ প্লাস কনসেন্ট্রেশন। তাহলে 2 ইন্টু 0.0296 এটা হচ্ছে 0.059 এর ইকুয়াল। আর এই যে মাইনাস লগ এইচ প্লাস এই ভ্যালুটাই কিন্তু হচ্ছে আমাদের পিএইচ। তাহলে মাইনাস লগ এইচ প্লাস এর পরিবর্তে আমরা এখানে লিখেছি পিএইচ। তাহলে আমাদের হাইড্রোজেন ইলেকট্রোড পটেনশিয়াল ইজ ইকুয়াল হচ্ছে 0.0592 পিএইচ। এই ভ্যালুটা আমরা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন বা ইকুয়েশন 1 এ বসিয়ে দিচ্ছি। তাহলে ইকুয়েশন 1 এ যদি তুমি এটাকে প্লট করো তুমি এখান থেকে পাচ্ছ ই সেল ইজ ইকুয়াল হাইড্রোজেন ইলেকট্রোড পটেনশিয়াল, সেটার ইকুয়াল হচ্ছে কত 0.0592 পিএইচ প্লাস ই ক্যালোমেল। এখান থেকে তুমি খুব ইজিলি পিএইচ এর ভ্যালুটা পেয়ে যাবে। আর যদি তুমি এখান থেকে পিএইচ এর ভ্যালুটা খুব সহজে পেয়ে যাও তাহলে তো আমরা এই যে পিএইচ ইজ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস এটা ইউজ করে আমরা খুব সহজে এইচ প্লাস কনসেন্ট্রেশনটাও পেয়ে যাব। তাহলে দেখো তো স্যার আমাদের এই পুরো ডেরিভেশনে কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা এটাই আজকের ফার্স্ট লাইন, আমরা এখান থেকে শুরু করেছি। আচ্ছা স্যার মাইনাসের এখানে জানি কি হলো স্যার, এই জায়গাটা আমি না মানে একটু আমার নেটের সমস্যাতে আমি একটু বুঝতে পারিনি এই জায়গাটা। এই যে স্যার মাইনাসটা এই যে যে পরবর্তী মাইনাস চেঞ্জ হয়ে যায়। 0.0926 ইন্টু 2 এটা জি স্যার এই এখানে লাস্ট লাইনটা। মাইনাসটা। আচ্ছা জি স্যার জি স্যার। এইটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আমাদের প্রোডাক্ট আসে 0.0592 মাইনাস লগ এইচ প্লাস এটা পিএইচ। সো দ্যাট লগ এইচ প্লাস এই মাইনাস সহ পুরোটাই কনভার্ট হয়ে পিএইচ হয়ে জি যাবে। স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার ওকে। 1 ATM থাকবে স্যার নাকি চেঞ্জ হতে পারে? এটা ডিপেন্ড স্যার, তুমি যেভাবে করতে চাও ওইভাবে তুমি নিয়ে নিতে পারবে। স্যার হুম স্যার ক্যালোমেল ইলেকট্রোডে স্যার যে আমরা পটাশিয়াম ক্লোরাইডটা দেখতেছি স্যার ওটা কি সল্ট ব্রিজেরই অংশ নাকি স্যার এটা আলাদা? সল্ট ব্রিজের অংশ স্যার, সল্ট ব্রিজ সহ পুরো সলিউশনটা। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার হুম স্যার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি স্যার, ছবি অনুযায়ী স্যার মেকানিজমটাকে একটু আরেকবার বোঝানো যাবে স্যার? আর ছবি অনুযায়ী যে মেকানিজমটা লেফট হচ্ছে ইলেকট্রোলাইটটা। লেফটে যেটা হয় যে হাইড্রোজেন ইলেকট্রন ডোনেট করে এইচ প্লাস আয়ন হয়ে যাচ্ছে, তখন তোমার সল্ট ব্রিজ থেকে ক্লোরাইড আয়নটা হচ্ছে তোমার এই পাশে যেই হাইড্রোজেন আয়নটা তুমি মাত্র প্রডিউস করেছো তার সাথে অ্যাটাচ হয়ে HCl হয়ে যাবে। তো এক্সেস থেকে যাবে কি এখানে পটাশিয়াম এক্সেস থেকে যাবে। তো মার্কারি ইলেকট্রোড থেকে তখন কি হয়ে যায় মার্কিউরাস আয়নটা মার্কারি মেটালে কনভার্ট হয়ে যায়। আর মার্কিউরাস ক্লোরাইডের ওই যে ক্লোরাইড এক্সেস থেকে যায় না, সে ক্লোরাইডটা আবার সলিউশনে ডিজলভ হয়ে যাচ্ছে। তাহলে যে ক্লোরাইডটা তুমি তোমার লেফট সাইডের ইলেকট্রোডে ডোনেট করে দিচ্ছ সেই ক্লোরাইডটাই কিন্তু আবার আমাদের মার্কিউরাস ক্লোরাইড এখানে প্রডিউস করে দিচ্ছে বা প্রোভাইড করছে। স্যার আমরা যে সলিউশনটার পিএইচ মেজার করব সেটা কি আমরা স্যার লেফট কন্টেইনারে রাখছি? হ্যাঁ স্যার হাইড্রোজেন গ্যাস যে তাহলে এইচ প্লাস ডোনেট করছে সেটা কি স্যার এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনে প্রভাব ফেলবে? হুম এখানে অবশ্যই প্রভাব ফেলবে স্যার। এখানে যে ব্যাপারটা হয় আমরা কিন্তু ভ্যালুটাকে ইনস্ট্যান্ট একটা ভ্যালু নিব। ঠিক আছে, এখন যদি তুমি বলো যে আমি 5 মিনিটস ওয়েট করব গ্যাস পাস করতেই থাকবো, সো দ্যাট 5 মিনিটসে কি হবে তোমার সলিউশনে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কিন্তু বেড়ে যাবে। সো আলটিমেটলি কিন্তু তোমার সলিউশনের পিএইচটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে যেটা করতে হবে একদম ইনিশিয়ালি তুমি সেটআপটা দেওয়ার সাথে সাথে যে ভ্যালুটা পাবে সেই সেটআপের ভ্যালুটাই হচ্ছে কিন্তু আসলে তোমার এই সলিউশনের পিএইচ বা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এখানে ওয়েট করার কোনো সুযোগ নাই, কারণ ওই যে আমরা পটেনশিয়াল যেটা পাই সেটা কিন্তু ওই ইনস্ট্যান্ট টাইমের জন্যই পাই। তুমি যত ওয়েট করবে ততই কিন্তু তোমার সলিউশনের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে স্যার জি আমরা স্যার। লেফট ইলেকট্রোডে স্যার কি নিচ্ছি স্যার, সলিউশন কি নিচ্ছি? যে কোনো একটা হাইড্রোজেন আয়ন সলিউশন, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যে কোনো কিছু নিতে পারো। ওকে স্যার। আমার কাজই হচ্ছে ওই অ্যাসিড সলিউশনের কনসেন্ট্রেশনটা ফাইন্ড আউট করা।
তো এখানে স্যার হাইড্রোজেন গ্যাসের প্রেসার স্যার 1 atm না হয় অন্য কিছু হলে তো স্যার এখানে মানে স্যার log h plus whole square divided by অন্য একটা সেই ভ্যালুটা ভ্যালু বসাবো অবশ্যই অবশ্যই। এবং আমি একটা অন্য একটা গল্প বলি, সেটা হচ্ছে গত বছরের আগের বছর যখন টেস্ট এক্সাম হয়েছে তখন ঠিক এই এই ইমেজটাই দেওয়া ছিল, ঠিক আছে, এরকম একটা ইমেজ দিয়ে এখানে যে টেম্পারেচারটা দেওয়া সেই টেম্পারেচারটা 25 দেওয়া হয়নি, দেওয়া হয়েছে 30। তো 30-তে ই ক্যালোমেলের ভ্যালু আমার যতদূর মনে পড়ে এটা বোধ হয় 0.2 বা এরকম কোন একটা ভ্যালু, 2 বা 2.8 কিছু একটা ভ্যালু ছিল। তো যখন জিজ্ঞেস করা হলো যে সলিউশনের পিএইচ কত, সবাই কি করলো, এই ইকুয়েশনটা প্লট করে দিল। কিন্তু খেয়াল করো, যখনই আমি এই ইকুয়েশনে 0.0592 ভ্যালুটা বসাচ্ছি, এই 0.0592 ভ্যালুটা কিন্তু আসলে এখানে তোমার এই 25 ডিগ্রি সেলসিয়াসকে ধরে নিয়ে, তাহলে যদি আমি এখানে 30 ডিগ্রি সেলসিয়াস বসাই তাহলে এটা কিন্তু 298 হওয়ার কোনো সুযোগ নেই, তখন এটা 303 ক্যালভিন হয়ে যাচ্ছে। তার মানে এটা তখন আর 0.0592 থাকছে না, আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো তোমার এখানে যদি কোনো একটা ভ্যালু চেঞ্জ করে, যে হাইড্রোজেন আয়ন প্রেসার চেঞ্জ করে দিলাম অথবা টেম্পারেচার চেঞ্জ করে দিলাম, তাহলেই কিন্তু তোমার এই ফাইনাল ইকুয়েশনটা আর থাকবে না, কারণ ফাইনাল ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছি 1 atm আর 25 ডিগ্রি সেলসিয়াস প্রেসার অ্যান্ড টেম্পারেচার ধরে। তাহলে এই দুইটা ভ্যালু যদি কোনো কারণে চেঞ্জ হয়, অবশ্যই তোমার এখানে 0.0592 এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে না? একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। এখানে স্যার মানে 1 atm না হলে তো স্যার এখানে log h plus তো সরাসরি পাচ্ছি না স্যার, এখানে h plus whole তুমি square যে নিচে আরেকটা করে আসবে। লিখে নিবা মাইনাস লগ কত আসে সেটা দিয়ে দিবা, মানে তখন কি হবে, লগ এইচ প্লাস মাইনাস লগ 1 বাই সামথিং, বা ওই যে 1 বাই এর জন্যই তো এটা মাইনাস লগ সামথিং হয়ে যাচ্ছে না। অবশ্যই স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই ভ্যালুটাকে নিয়ে নিতে হবে। ওকে, হ্যাঁ, আরো কোশ্চেন স্যার এই আছে? ম্যাথে কি স্যার ক্যালোমেল আর ইলেকট্রোমোটিভ ফোর্স অফ সেল দুইটাই কি দেওয়া থাকবে? হ্যাঁ অবশ্যই, এখানে তোমাকে গ্যাস প্রেসার দেওয়া থাকবে, টেম্পারেচার দেওয়া থাকবে, ক্যালোমিল ইলেকট্রোডের ইলেকট্রোড পটেনশিয়াল দেওয়া থাকবে, আর ইএমএফ দেওয়া থাকবে। মানে স্যার কোনো ভ্যালু মুখস্থ করতে হচ্ছে না? না না, কোনো ভ্যালু মেমোরাইজের কোনো দরকার নেই এখানে। Okay, sir. তুমি এই পর্যন্ত তো আমরা তো কয়েকটা প্রায় 5-6টা ম্যাথ করেছি না এই চ্যাপ্টারে, প্রত্যেকটাতেই কিন্তু দেখেছো সব ভ্যালু কোশ্চেনই দেওয়া থাকে, আমাদের আলাদা করে কিন্তু কোনো ভ্যালু মেমোরাইজের কোনো প্রয়োজন পড়ে নাই। জি স্যার। এটা মেমোরাইজেশনের কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে Sir. হয়ে গেল। হ্যাঁ স্যার এখানে স্যার আমরা পিএইচ বের করতেছি কি শুধু যে আমার H2 গ্যাস হচ্ছে স্যার ডিসোসিয়েট করার পর যে পিএইচটা হচ্ছে সেটা স্যার, নাকি স্যার এক্সিস্টিং একটা সলিউশনে? এক্সিস্টিং একটা সলিউশনে তুমি যত দেরি করবে তত হচ্ছে সেই এক্সিস্টিং সলিউশনের সাথে ওই গ্যাসটা যে হাইড্রোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে সেটা আবার অ্যাড হয়ে যাবে। তাই তোমাকে যেটা করতে হবে, ইনস্ট্যান্টলি কানেক্ট করার সাথে সাথেই যে রেজাল্টটা তুমি পাবে ইসেলে, সেই ভ্যালুটা ধরে ক্যালকুলেট করে ইনিশিয়াল সলিউশন কনসেন্ট্রেশন বের করে ফেলতে হবে। তারপর যত দেরি করবে তত দেরি হতে থাকলে তত হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেড়ে তোমার পিএইচ এর ভ্যালু ছোট হয়ে যেতে থাকবে বা কমে যেতে থাকবে। থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার তাহলে স্যার আমরা আগে সলিউশনের কনসেন্ট্রেশন বের করে এরপরে স্যার সেলটা বানাইলে হবে? হ্যাঁ স্যার, স্যার মানে সেলটা না হলে তো আমি এই ক্যালকুলেশনটাই করতে পারতাম না, সেলটা তো আমার লাগবেই, কারণ সেল না আসলে ই সেল আসবে কোত্থেকে, ঠিক আছে। আমার টার্গেটই হচ্ছে পিএইচ ডিটারমিনেশন। সো দ্যাট তুমি কি করবে, তুমি কানেক্ট করবে, ম্যাক্স তোমার 3 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগবে তোমার ই সেলের ভ্যালুটা দেখার জন্য। ই সেলের ভ্যালুটা জেনে যাওয়ার সাথে সাথেই তো তুমি সেলটা বন্ধ করে দিতে পারো, তারপর তার সেল রান করার কোনো দরকার নাই, ঠিক আছে না? ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। আমাদের কাজ হচ্ছে আমাদের সিলেবাসে 3টা টাইপের ব্যাটারি আছে, এই 3টা টাইপের ব্যাটারি প্র্যাকটিস করা। নাম্বার 1 লেড স্টোরেজ ব্যাটারি, নাম্বার 2 হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, আর নাম্বার 3 হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। এই 3টাকে আমরা হচ্ছে একটুখানি আলোচনা করলেই আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তো স্টার্ট করছি লেড স্টোরেজ ব্যাটারি। তো লেড স্টোরেজ ব্যাটারি এটা হচ্ছে একটা সেকেন্ডারি টাইপ ব্যাটারি, সেকেন্ডারি ক্যাটাগরির ব্যাটারি। সেকেন্ডারি এন্ড প্রাইমারি ক্যাটাগরির ব্যাটারি মানে কি? প্রাইমারি ক্যাটাগরির ব্যাটারি মানে হচ্ছে যেটাকে আর রিচার্জ করা যায় না।
আর সেকেন্ডারি টাইপ ব্যাটারি মানে হচ্ছে যেটাকে রিচার্জ করা যায়, যেমন আমাদের মোবাইল ফোনের ব্যাটারি, আমাদের আইপিএস এর ব্যাটারি, ইউপিএস এর ব্যাটারি, আমাদের গাড়ি মোটর সাইকেলের যে ব্যাটারিগুলো আছে এগুলো সব হচ্ছে সেকেন্ডারি টাইপ ব্যাটারি। তো যাই হোক, আমাদের লেড স্টোরেজ ব্যাটারি এটাও রিচার্জ করা যায়, এটা সেকেন্ডারি টাইপ ব্যাটারি। তো লেড স্টোরেজ ব্যাটারির যে কনস্ট্রাকশন বা এখানে যেই আমরা অ্যাপারেটাস গুলো ইউজ করেছি সেটা একটু চেক দিই, আমরা একটু দেখি। আমাদের এখানে প্রথমে যেটা থাকে একটা লেড, একটা প্লাস্টিক কন্টেইনার থাকে, যেটাতে আমরা হচ্ছে আমাদের আদার যে পার্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করি। তো এক নাম্বার হচ্ছে আমাদের এখানে একটা প্লাস্টিক কন্টেইনার আছে, আর এখানে দুইটা টাইপের ফয়েল আছে, একটা হচ্ছে লেড ফয়েল আর একটা হচ্ছে লেড অক্সাইড ফয়েল। অ্যান্ড দেন এই লেড ফয়েল অ্যান্ড লেড অক্সাইড ফয়েল গুলো এটা হচ্ছে ইন্টারকানেক্টেড। ইন্টারকানেক্টেড মানে হচ্ছে এখানে সবগুলো লেড ফয়েল একসাথে কানেক্টেড থাকে, অন্যদিকে সবগুলো লেড অক্সাইড ফয়েল হচ্ছে কানেক্টেড থাকে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের সবগুলো ফয়েল ইন্টারকানেক্টেড। দেখে মনে হবে যে বোধহয় কারোর সাথে কারো কানেকশন নাই, এরকম না, সবগুলোই হচ্ছে কানেক্টেড। আর ইলেকট্রোলাইট হিসেবে আমরা আমাদের এখানে ইউজ করি হচ্ছে সালফিউরিক অ্যাসিড সলিউশন। তুমি একটু বইয়ে হচ্ছে সালফিউরিক অ্যাসিড সলিউশনের যেই কনসেন্ট্রেশন সেটা একটু দেখে নিও, এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে। এখানে আমাদের ইলেকট্রন ডোনার বা অ্যানোড ইলেকট্রোড হিসেবে কাজ করে লেড ফয়েল, আর এখানে ক্যাথোড হিসেবে কাজ করে হচ্ছে আমাদের লেড অক্সাইড ফয়েল। তো রিঅ্যাকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমাদের বলছি ডিসচার্জের রিঅ্যাকশন। ডিসচার্জ মানে হচ্ছে তুমি এটাকে এখন ব্যাটারি হিসেবে ইউজ করছো। তাহলে যখন আমরা ডিসচার্জ করছি বা এটাকে যখন আমরা ব্যাটারি হিসেবে ইউজ করছি, তখন আমাদের অ্যানোড হচ্ছে লেড ফয়েল আর ক্যাথোড হচ্ছে লেড অক্সাইড ফয়েল। এখানে আমাদের লেড ইলেকট্রন ডোনেট করে লেড আয়ন হিসেবে সলিউশনে ডিজলভ হয়ে যায়। অ্যান্ড দেন এই যে ডোনেট করা ইলেকট্রনটা, এই ডোনেট করা ইলেকট্রনটা কোথায় গেল? এই ডোনেট করা ইলেকট্রনটা দেখা যায় আমাদের এখানে এই কানেকশন দিয়ে চলে আসে। দ্যাট মিনস ইলেকট্রনটা এই পাথওয়েতে এই পাশ থেকে এই পাশে চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইলেকট্রন ডোনেশনের ব্যাপারটা। অ্যান্ড দেন এই ইলেকট্রনটা যখন লেড অক্সাইড ফয়েলে চলে আসে, তখন লেড অক্সাইড আমাদের সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে সে হচ্ছে ইলেকট্রনটাকে রিসিভ করে বা অ্যাকসেপ্ট করে নেয়। তো সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে আমাদের এখানে লেড অক্সাইডে লেডের অক্সিডেশন নাম্বার ছিল 4, সেটা ট্রান্সফর্ম হয়ে যায় 2+ অক্সিডেশন নাম্বারে। তার মানে এখানে রিডাকশন হয়েছে। তাহলে এখানে খেয়াল করো, তোমার অ্যানোড লেড থেকে কনভার্ট হয়ে যাচ্ছে লেড আয়ন এবং ডিজলভ হয়ে যাচ্ছে সলিউশনে। অন্যদিকে লেড অক্সাইড এটাও সলিড ফয়েল ছিল, রিঅ্যাকশনের পর এটাও কিন্তু লেড আয়ন হিসেবে সলিউশনে ডিজলভ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের লেড এবং লেড অক্সাইড এই দুইটা সাবস্টেন্সই আয়ন আকারে ডিজলভ হয়ে যাচ্ছে আমাদের সলিউশনে। এর মানে কি? এর মানে আমাদের লেড ফয়েল অ্যান্ড লেড অক্সাইড দুইটাই কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। করোশনের কারণে একসময় কি দেখবো, আমার এই দুইটা ফয়েলই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সো দ্যাট আমাদের লেড এবং লেড অক্সাইড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিঅ্যাকশন করেছে এবং ট্রান্সফর্ম হয়ে গেছে লেড সালফেট সলিউশনে, অ্যান্ড সাথে বাই প্রোডাক্ট হিসেবে আমরা পেয়েছি ওয়াটার মলিকিউলস। এই হচ্ছে আমাদের ডিসচার্জের রিঅ্যাকশন। দ্যাট মিনস যখন আমরা আমাদের এই লেড স্টোরেজ ব্যাটারিটাকে ব্যাটারি হিসেবে ইউজ করেছি, তাহলে এখানে যে চেঞ্জটা হয়েছে, চেঞ্জটা কিরকম? আমরা এখানে কেমিক্যাল চেঞ্জ করেছি বা কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করে দিয়েছি আমাদের ইলেকট্রিক এনার্জিতে। ঠিক আছে, ডিসচার্জের রিঅ্যাকশনে কারো কোনো কোশ্চেন আছে? স্যার হাইড্রোজেন আয়নের সোর্স তো সালফিউরিক অ্যাসিড সলিউশনটাই, তাই না স্যার? হ্যাঁ স্যার, জি স্যার। ওকে, তাহলে এখন আমরা আসলে এটাকে রিচার্জ করি। রিচার্জ মানে কি? রিচার্জ মানে হচ্ছে আমি এটাকে আমার কোন একটা ইলেকট্রিক সোর্সের সাথে কানেক্টেড করে দিব, অ্যান্ড ইলেকট্রিক সোর্সের সাথে কানেক্টেড করে দিলে সেই ইলেকট্রিক সোর্স এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে, অ্যান্ড দেন সেই ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমার এখানে কিছু কেমিক্যাল চেঞ্জ আসবে। তখন আমরা কানেকশনটা দেই হচ্ছে এইভাবে, আমরা পজিটিভ এন্ডটাকে অ্যাটাচ করি লেড অক্সাইডের সাথে, নেগেটিভ এন্ডটাকে অ্যাটাচ করে দিই হচ্ছে আমাদের লেড ফয়েলের সাথে। ঠিক আছে, সো দ্যাট তখনকার আমাদের যে রিঅ্যাকশন সেটা কিরকম? সেখানে আমাদের লেড আয়ন হাইড্রোজেন ওয়াটারের প্রেজেন্সে ইলেকট্রন ডোনেট করে দেয়। অ্যানোড ইলেকট্রোডে লেড আয়ন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে ইলেকট্রন ডোনেট করে দেয়, তখন ফর্ম করে লেড অক্সাইড আর ইলেকট্রন। সেই ইলেকট্রনটাই
চলে আসে কোথায়? সেই ইলেকট্রনটা চলে আসে আমাদের ব্যাটারিতে, অ্যান্ড ব্যাটারি থেকে সেটা পাস হয়ে যায় আমাদের লেড ফয়েলে। তো যখনই সেটা লেড ফয়েলে পাস হয়ে যায়, লেড ফয়েলের যে লেড তারা সেটাকে রিসিভ করে লেডে কনভার্ট হয়ে যায়। তার মানে লেড আয়ন কনভার্ট হয়ে যাচ্ছে লেড অক্সাইডে, এবং ক্যাথোডে লেড আয়ন কনভার্ট হয়ে যাচ্ছে মেটালিক লেডে। তার মানে রিয়াকশনে কি হয়েছে? রিয়াকশনে যখন আমরা এক্সটার্নালি এখানে ইলেকট্রিক এনার্জি সাপ্লাই দিয়েছি, সেই এক্সটার্নাল ইলেকট্রিক এনার্জির সাপ্লাইয়ে আমাদের লেড সালফেট রিয়াকশন করে লেড অক্সাইড এন্ড লেডে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, দুইটাই তো লেড, কেন অ্যানোডে রিয়াকশন করে, কেন ক্যাথোডে রিয়াকশন করে? আসো ব্যাপারটা বুঝি। এখানে যে ঘটনাটা আসলে ঘটে সেটা হচ্ছে এরকম, আমাদের সলিউশনে তো অনেক অনেক লেড আয়ন আছে। তো যে লেড আয়নগুলো লেড অক্সাইড ফয়েলের কন্টাক্টে থাকে, তারা হচ্ছে লেড অক্সাইড ফয়েলের রিয়াকশনটা করে। লেড অক্সাইড ফয়েলের রিয়াকশন কোনটা? লেড অক্সাইড ফয়েলের রিয়াকশন হচ্ছে অ্যানোডের রিয়াকশনটা, ঠিক আছে? তাহলে যে লেড আয়নগুলো লেড অক্সাইড ফয়েলের কন্টাক্টে থাকে, তারা হচ্ছে এই অ্যানোডের রিয়াকশনটা করে। আর যে লেড আয়নগুলো লেড ফয়েলের কন্টাক্টে থাকে, তারা হচ্ছে তখন ক্যাথোডের রিয়াকশনটা করে। ওকে, তাহলে আমার এখানে সলিউশনে যেহেতু অনেক অনেক লেড আয়ন বা লেড সালফেট আছে, তাদের কিছু থাকে হচ্ছে লেড অক্সাইড আমাদের যে ফয়েল আছে তার কন্টাক্টে, আর কিছু লেড থাকে হচ্ছে লেড আয়ন থাকে হচ্ছে আমাদের লেড যে ফয়েলটা আছে সেই ফয়েলের কন্টাক্টে। এন্ড দেন ওই যে 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 ফয়েলের কন্টাক্টে আছে তার উপর ডিপেন্ড করে সেই ইলেকট্রন ডোনেট বা সেই ইলেকট্রন একসেপ্ট করে নেয়। ঠিক আছে স্যার? তাহলে স্যার এটা আরেকবার একটু বলা যাবে? অ্যানোড আর ক্যাথোডের রং সুইচ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমরা ডিসচার্জের যে রিয়াকশনটা করেছি, জাস্ট অপোজিট রিয়াকশনটা আমরা রিচার্জে করছি, একদম অপোজিট রিয়াকশন। সো দ্যাট এখানে যে রিয়াকশনটা হয়েছে, তুমি অ্যানোডের সাথে মানে যেই ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে সেই ইলেকট্রোডের সাথে তোমার ব্যাটারির পজিটিভ এন্ডটা কানেক্ট করেছো, এই কারণে আমরা অ্যানোডটাকে বলছি সেটা পজিটিভ। এবং সেই লেড অক্সাইড ফয়েলের কন্টাক্টে যে লেড আয়নগুলো আছে তারাই হচ্ছে ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করছে। অন্যদিকে তোমার ব্যাটারির যে নেগেটিভ এন্ড সেটাকে তুমি কানেক্ট করেছো লেড ফয়েলের সাথে, এন্ড এই লেড ফয়েলের কন্টাক্টে যে লেড আয়নগুলো ছিল তারা তখন তোমার ব্যাটারি থেকে ইলেকট্রন একসেপ্ট করে নিয়েছে এবং মেটাল লেডে কনভার্ট হয়ে গেছে। এন্ড দেন তখন আমরা দেখি যে লেড অক্সাইড এবং লেডের ডিপোজিশন ঘটতে শুরু করে। দ্যাট মিনস লেড অক্সাইড ফয়েলে লেড অক্সাইড জমতে থাকে, লেড ফয়েলে আস্তে আস্তে লেডটা জমতে থাকে বা কিছুটা রিফর্ম করতে থাকে। এই হচ্ছে আমাদের রিচার্জ এন্ড ডিসচার্জের রিয়াকশন। সো দ্যাট এখানে তুমি যে রিয়াকশনটা পাচ্ছ সেটা কি? সেটা হচ্ছে তোমার এক্সটার্নাল ইলেকট্রিক এনার্জি এখানে তোমার সিস্টেমে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে, এবং এটা নন স্পন্টেনিয়াস একটা রিয়াকশন। ঠিক আছে, এটা নন স্পন্টেনিয়াস রিয়াকশন। তোমার সেই এক্সটার্নাল ইলেকট্রিক এনার্জি তুমি যদি এখানে সাপ্লাই না দাও, তাহলে এখানে কেমিক্যাল চেঞ্জ আসবে না। হ্যাঁ বলেন স্যার, শুনছি ক্যাপ্টেন সাহেব। আমার কোশ্চেনটা ছিল স্যার, রিচার্জ করার সময় অ্যানোড আর ক্যাথোডের ফাংশনটা কি একেবারে সুইচ হয়ে গেল? মানে যেটা অ্যানোড হিসেবে কাজ করছিল সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে, আর যেটা ক্যাথোড হিসেবে সেটা অ্যানোড, এরকম? স্যার এটা আসলে কিন্তু ডিপেন্ড করছে অক্সিডেশন আর রিডাকশনের উপর। যেই ইলেকট্রোডে অক্সিডেশন হবে সেটা হবে অ্যানোড, যে ইলেকট্রোডে রিডাকশন হবে সেটা হবে ক্যাথোড। ঠিক আছে, সো দ্যাট তোমার অক্সিডেশন যে ইলেকট্রোডে হয়েছে সেটা অ্যানোড হয়ে গেছে, রিডাকশন যে ইলেকট্রোড হয়েছে সেটা ক্যাথোড হয়ে গেছে। এন্ড সেম অ্যাজ এখানেও তাই, যে ইলেকট্রোড যেভাবে পারফর্ম করবে তুমি তাকে সেইভাবেই হচ্ছে নেমিংটা করছো। ওকে স্যার হ্যাঁ শুনছি, বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। শুনছি। স্যার আমরা যখন একদম শুরুতে ডিসচার্জ করছিলাম তখন স্যার আমাদের যে লেড ফয়েলটা এবং হচ্ছে স্যার লেড অক্সাইড ফয়েল, স্যার এটা তো আস্তে আস্তে স্যার ক্ষয় হতে থাকবে না স্যার? স্যার তখন তো আমার বলতে গেলে লেড অক্সাইড বা মানে সলিউশনের ডিপড অবস্থায় তো খুব কম পরিমাণ থাকতে নাও পারে স্যার ওই ফয়েল গুলো। তখন স্যার আবার রিচার্জের ক্ষেত্রে আমার কিভাবে ফয়েল গুলো আবার রিকনস্ট্রাক্টেড হচ্ছে স্যার? স্যার এইটাই তো হচ্ছে ফ্যাক্ট যে কিছুদিন পর আমাদের ব্যাটারি আর কাজ করে না। তুমি দেখো যে তোমার বাসায় যদি গাড়িতে যে ব্যাটারি আছে বা তোমার আইপিএস এর যে ব্যাটারি আছে বা ইউপিএস এর যে ব্যাটারি আছে, সেটা কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর কি করতে হয়, চেঞ্জ করে ফেলতে হয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে তুমি যে পরিমাণ এখানে এটাকে ডিসলভ করছো সেই পরিমাণ ডিপোজিশন হয় না, রিকনস্ট্রাক্ট কিন্তু হয় না। যে কারণে একটা সময় কি হয়, ফয়েল দুইটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। দুইটা না হোক, যে কোনো একটা ফয়েল, লেড ফয়েল বা লেড অক্সাইড ফয়েল, কোনো একটাই যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়,
তার মানে তোমার ব্যাটারিটা চেঞ্জ করে ফেলতে হচ্ছে। আর স্যার ঠিক আছে? অনেক ক্ষেত্রে তো দেখি যে আমাদের হ্যাঁ। শুরুতে ব্যাটারি ডিসচার্জের সময় একসময় থেমে গেছে স্যার। তখন স্যার আবার রিচার্জ করলে আবার সেটা চলতেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে স্যার আমার যখন ডিসচার্জের সময় একদম বন্ধ হয়ে গিয়েছিল তখন তো স্যার আমার ফয়েলটা সলিউশনের কনট্যাক্ট এ নাই এরকম একটা অবস্থার কারণে একটু বন্ধ হয়ে গিয়েছিল তখন স্যার। না তারপর স্যার, স্যার এখানে আবার স্যার খেয়াল করেন। আপনি আপনার বাসার ব্যাটারিটা তোমার যে গাড়ির যে ব্যাটারি বা তোমার যেই আইপিএস এর ব্যাটারি সেটা কিভাবে ইউজ করো? আমরা কিছুক্ষণ কারেন্ট থাকে না বা কিছুক্ষণ গাড়ি চালাই তখন ব্যাটারিটি ইউজ হয়। আবার দেখা যায় যখন কারেন্ট চলে আসে তখন আবার কি রিচার্জ হয়। গাড়িটা যখন চলতে থাকে ডায়নামো দিয়ে তোমার ব্যাটারিটা আবার কি হয় রিচার্জ হয়। এখন যদি এরকম হয় যে তুমি একেবারে পুরাটাকে শেষ করে ফেললা, এরপরে যদি তুমি রিচার্জের ট্রাই নাও তাহলে তার কোনো কাজ হবে না। তোমাকে কি করতে হবে সাইমালটেনিয়াসলি কিছুক্ষণ এটাকে ডিসচার্জ করতে হবে এন্ড দেন কিছুক্ষণ পরে আবার রিচার্জ করতে হবে, আবার ডিসচার্জ করতে হবে এন্ড দেন আবার রিচার্জ করতে হবে। তুমি ফুললি যদি একসময় ডিসচার্জ করে শেষ করে দাও ব্যাটারি সব ফয়েল তুমি ডিজলভ করে ফেললা, এরপরে রিচার্জ করার তো ওই নেই, কারণ তোমার সলিউশনে তার তোমার যেই কি বলে অ্যানোড এন্ড ক্যাথোড সেটা যদি কন্টাক্টই না যায় তুমি রিচার্জ কিভাবে করবে আর? বোঝা গেছে? সো ওই যে আমরা কিন্তু একেবারে পুরোটা শেষ করে ফেলি না, জি স্যার বুঝতে পেরেছি এবং স্যার। যখন যখন শেষ হয়ে যায় তখন তো ওই যে ব্যাটারি চেঞ্জ করা ছাড়া আর কোনো গতি নাই, তখন কি করি আমরা ব্যাটারি চেঞ্জ করি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, হ্যাঁ নাফিস বলো। আমরা স্যার রিচার্জের সময় সেলের পজিটিভ বা নেগেটিভ মানে কোনটা অ্যানোডের সাথে কোনটা ক্যাথোডের সাথে ওটা মানে ওই জয়েন করবো ওটা কেমনে বুঝবো স্যার? এটা তো ব্যাটারির উপর ডিপেন্ডেন্ট। ব্যাটারি পজিটিভ এন্ড যার সাথে কানেক্টেড সে অ্যানোড, আর ব্যাটারি নেগেটিভ এন্ড যার সাথে কানেক্টেড সে ক্যাথোড। স্যার কিন্তু আবার স্যার ওই অ্যানোড তো স্যার অক্সিডেশনের উপর ডিপেন্ড করছে, যেখানে অক্সিডেশন না হচ্ছে সেটা অ্যানোড এখানে তো না, এটা যখন তুমি সেল হিসাবে কাজ করো তখন সেটা অক্সিডেশন রিডাকশনের উপর কাজ করে। আমি তো এখন এটাকে সেল হিসাবে কাজ করাচ্ছি না, এটা কিন্তু এখন তোমার ইলেকট্রোলাইসিসের যেই টেকনিক সেটা কিন্তু করছো। সো এটা কিন্তু এখন প্লাস মাইনাস হয়েছে ইলেকট্রোলাইসিসের টেকনিক থেকে। যখন তুমি প্লাস মাইনাস করেছো সেল হিসাবে তখন অ্যানোড ছিল নেগেটিভ, আর যখন তুমি বলছো ইলেকট্রোলাইসিস করছো সো দ্যাট এখন অ্যানোড হচ্ছে পজিটিভ। দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট রিঅ্যাকশন হয়েছে, একটা ইলেকট্রোলাইসিস হয়েছে, একটা সেল হিসাবে কাজ করেছে। এবং দেখো দুইটার যে ট্রান্সফরমেশনও চেঞ্জড। সো সব দিক থেকেই কিন্তু তোমার প্লাস মাইনাসের যে কনসেপ্ট সেটা চেঞ্জ হয়ে গেছে। ওকে ক্যাপ্টেন সাহেব বলেন। স্যার ওই যে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, ওই যে তো রিচার্জ করার সময় কি মানে পজিটিভ এন্ড আমরা পজিটিভ এন্ড হচ্ছে লেড অক্সাইড ফয়েল আর নেগেটিভ এন্ড হচ্ছে লেড ফয়েল, এভাবে কি কাজ করছে ব্যাটারিটা? ব্যাটারিটা কাজ করছে না, তুমি কানেকশন দিয়েছো। তোমার এক্সটার্নাল যে সোর্স সেই সোর্সের পজিটিভ অ্যানোডের সাথে কানেক্টেড, তোমার সোর্সের নেগেটিভ ক্যাথোডের সাথে কানেক্টেড। এখন আর তোমার এটা তো ব্যাটারি নাই, যখন রিচার্জ হয় তখন কি আর সে ব্যাটারি থাকে? তখন তো তার ইলেকট্রোলাইসিস হচ্ছে। আচ্ছা। ঠিক আছে? যখন তুমি ব্যাটারি হিসেবে ইউজ করো তখন অ্যানোড হচ্ছে নেগেটিভ, বাট তুমি যখন ইলেকট্রোলাইসিস করো তখন আর ব্যাটারির নিজের কোনো কাজ নাই, তখন এক্সটার্নাল সোর্সের উপর তোমাকে ডিপেন্ড করতে হবে যে কোনটা পজিটিভ এন্ড কোনটা নেগেটিভ। স্যার মোবাইলে কি স্যার এই ব্যাটারি ইউজ করা হয়? না মোবাইলে কি আর আমরা এই ব্যাটারি ইউজ করি? মোবাইলে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করি। জি স্যার। স্যার ক্যাথোড চেনার শর্টকাট কোনো উপায় আছে? অক্সিডেশন এন্ড রিডাকশন। অক্সিডেশন অ্যানোড, রিডাকশন ক্যাথোড। আমরা তো এই যে ইলেকট্রোলাইসিসের সময় সেলের পজিটিভ বা নেগেটিভ এন্ড যে কোনো একটা ইলেকট্রোডের সঙ্গে লাগালেই হবে নাকি নির্দিষ্ট ইলেকট্রোডের সঙ্গে লাগাতে হবে? আবার বলো, শুনি নাই। আমরা স্যার ইলেকট্রোলাইসিসের সময় কি স্যার সেলের পজিটিভ বা নেগেটিভ এন্ড যে কোনো ইলেকট্রোডের সঙ্গে লাগালেই হবে নাকি নির্দিষ্ট ইলেকট্রোডের সাথে লাগাতে হবে? যেমন তুমি যেটার সাথে কানেক্ট করবা সেটাতেই সেই রিঅ্যাকশন হবে। তুমি যেভাবে কানেক্ট করবে সেভাবে রিঅ্যাকশন হবে। এখন যদি তুমি অপোজিটলি করো তাহলে রিঅ্যাকশন নাও হইতে পারে, কারণ তোমার লেড অক্সাইড ফয়েলে তুমি চাচ্ছ কোন রিঅ্যাকশন? লেড অক্সাইডের ডিপোজিশন চাচ্ছ। লেড ফয়েলে তুমি লেডের ডিপোজিশন চাচ্ছ। তাহলে তোমার এই লেড অক্সাইডের ডিপোজিশনের জন্য তোমার রিডাকশন অক্সিডেশন দরকার, তাহলে তোমাকে সেভাবেই কানেক্ট করতে হবে। আর লেড ফয়েলে তোমার লেডের ডিপোজিশন দরকার, তাহলে সেই জন্য যেই রিঅ্যাকশনটা হওয়া দরকার সেই টাইপের কানেক্ট করতে হবে। তুমি যদি অপোজিটলি কানেক্ট করো হয়তো ডিফারেন্ট টাইপের চেঞ্জ আসতে পারে, অনেক সময় রিঅ্যাকশন নাও হতে পারে। বোঝা গেছে?
তো ওই যে তোমার চাহিদা অনুযায়ী তোমাকে চেঞ্জটা করতে হবে। এখন তুমি যদি এইখানে যে চেঞ্জটা, দ্যাট মিনস একদম আমাদের ফার্স্ট স্লাইডে যে চেঞ্জটা ছিল, এটা তখন একদম ওপেন ছিল। ওহো, আমাদের তো দেখি অনেকগুলো স্লাইড, কোথায় ছিলাম? এই যে ইলেকট্রোলাইসিস, এখানে যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে কি হয়ে যাবে? রিঅ্যাকশন চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে কি এটা ওপেন সোর্স ছিল, ঠিক আছে? বাট এটা সব ক্ষেত্রে নাও হতে পারে, কারণ এখানে আমাদের কি, আমাদের এই যে লাস্ট যেটা করেছো, সেই লাস্টেরটাই তো তুমি ফিক্সড করে নিয়েছো যে কোন ফয়েলে তুমি কোন সাবস্টেন্সের ডিপোজিশন চাও, সো দ্যাট তোমার ওই যে প্রয়োজন অনুযায়ী তুমি প্লাস মাইনাসকে সঠিকভাবে কানেক্ট করতে হবে। চলো লিথিয়াম আয়ন ব্যাটারি স্টার্ট করি। তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারি এটা একটা সেকেন্ডারি টাইপ ব্যাটারি। এখানে আমাদের অ্যানোড হচ্ছে লিথিয়াম গ্রাফাইট। বলো, তাহলে দ্রুত বলতে হবে স্যার। স্যার ওই যে রিচার্জিং এর সময় তাহলে ওই যে যে ক্যাথোড আর অ্যানোড হিসেবে যে লেড অক্সাইড ব্যাটারির ক্ষেত্রে যে রিচার্জিং এর ক্ষেত্রে স্যার আমার একটা কোশ্চেন ছিল যে স্যার তাহলে ডিসচার্জের সময় লেড অক্সাইড আর লেড দুটাই আমাদের ডিসোসিয়েট হচ্ছে, আর রিচার্জিং এর সময় দুটাই আবার ফর্ম হচ্ছে। কিন্তু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে আবার আরেকটা ইলেকট্রন ডোনেট করবে। দুটোই ঠিক আছে, এটার রিঅ্যাকশন স্টাইলটা একটু ডিফারেন্ট, যে কারণে দুইটাই ডিপোজিট করে, দুইটাই ডিসলভ হয়। ওকে স্যার। ওকে, তাহলে সেকেন্ডারি টাইপ ব্যাটারি নিয়ে আমরা কথা বলছি, লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে অ্যানোড হচ্ছে লিথিয়াম গ্রাফাইট আর ক্যাথোড হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। এখানে ইলেকট্রোলাইসিস হিসেবে আমরা ইউজ করেছি লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট। এই হচ্ছে আমাদের সিস্টেম। সো এখানে ডিসচার্জিং এন্ড রিচার্জিং দুইটা রিঅ্যাকশন দেওয়া আছে। সো অ্যানোড মানি এখানে অক্সিডেশন রিঅ্যাকশন হবে, ক্যাথোড মানি এখানে রিডাকশন রিঅ্যাকশন হচ্ছে। সো অ্যানোডের রিঅ্যাকশনটা আমরা যদি দেখি, অ্যানোডে এখানে যেটা দেখা যায় যে আমাদের লিথিয়াম গ্রাফাইট এটা ডিসোসিয়েট হয়, ডিসোসিয়েট হয়ে গ্রাফাইট এবং লিথিয়াম আলাদা হয়ে যায়, এন্ড দেন লিথিয়াম ইলেকট্রন ডোনেট করে লিথিয়াম আয়ন ফর্ম করে। তাহলে ফার্স্ট স্টেপে কি হয়ে যায়, লিথিয়াম গ্রাফাইট ডিসোসিয়েট হচ্ছে, লিথিয়াম এবং গ্রাফাইট আলাদা হয়ে যাচ্ছে। C6 এখানে আমরা গ্রাফাইট রিপ্রেজেন্ট করছি। তো গ্রাফাইট আলাদা হয়ে যাওয়ার পর লিথিয়াম ইলেকট্রন ডোনেট করে লিথিয়াম আয়ন অ্যান্ড ইলেকট্রন ফর্ম করে। আমরা যদি ইমেজটাই আবার ব্যাক করি, সেটা আমরা যেটা দেখতে পাবো, আমাদের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা কি করে, আমাদের যে কানেকশন আছে এই কানেকশন দিয়ে ইলেকট্রনটা আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডের ইলেকট্রোডে চলে আসে। দ্যাট মিনস আমাদের এই কানেকশন দিয়ে আমাদের ইলেকট্রনটা অ্যানোড থেকে ক্যাথোডে চলে আসে। আর লিথিয়ামটা তখন কি করে, লিথিয়ামটা হচ্ছে ইলেকট্রোলাইট দিয়ে সেটা আস্তে আস্তে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে চলে যায়। এখানে একটা সেপারেটর থাকে, এটাকে আমরা বলি সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেনের যে পোর, এই পোর সাইজটা অনেক ছোট থাকে। এই পোর সাইজ দিয়ে শুধুই লিথিয়ামটা ট্রান্সফার হতে পারে, বাট আদার কোনো আয়ন বা সাবস্টেন্স ট্রান্সফার হতে পারে না। সো দ্যাট মাঝখানে একটা সেপারেটর আছে, যেটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যার পোর সাইজ খুবই ছোট থাকায় শুধু লিথিয়াম আয়নটা ট্রান্সফার করতে পারে, অন্য কোনো সাবস্টেন্স লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফটে ট্রান্সফার করতে পারে না। এই অবস্থায় দেখা যায় আমাদের এখানে কি হয়, আমাদের ক্যাথোডের লিথিয়াম কোবাল্ট অক্সাইড সে হচ্ছে লিথিয়াম এবং ইলেকট্রনকে একসেপ্ট করে সেটা লিথিয়াম কোবাল্ট অক্সাইডে ট্রান্সফর্ম হয়ে যায়। সো আলটিমেটলি আমরা যে রিঅ্যাকশনটা পেয়েছি, লিথিয়াম গ্রাফাইট লিথিয়াম কোবাল্ট অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে ফর্ম করছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। এটা হচ্ছে আমাদের এখানে ডিসচার্জের যে রিঅ্যাকশন বা ব্যাটারি হিসেবে যে রিঅ্যাকশন সেটা। তুমি যখন রিচার্জ করবে জাস্ট অপোজিট রিঅ্যাকশনটা করে দিলেই হয়ে যাবে, এন্ড দেন তুমি জানো তখন অ্যানোড ক্যাথোড প্লাস মাইনাস সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাট তুমি যখন রিচার্জ করবে জাস্ট সবগুলোকে অপোজিট করে নিলেই তোমার ডিসচার্জের রিঅ্যাকশন রিচার্জের রিঅ্যাকশনে ট্রান্সফর্ম হয়ে যাবে, যেটা আমরা লেডে দেখিয়েছি। আমাদের এখানে একটা কনফিউশন তৈরি হয় 1 - x এটা দিয়ে আসলে কি মিন করা হচ্ছে। আমি জিনিসটাকে একটুখানি ক্লিয়ার করি স্যার, এই জায়গাটা যদি একটু খেয়াল করো তাহলে আশা করা যায় এটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। আমাদের ক্যাথোডটা ফুললি লিথিয়াম কোবাল্ট অক্সাইড না, আমাদের ক্যাথোড হচ্ছে আসলে লিথিয়াম কোবাল্ট অক্সাইড এন্ড কোবাল্ট অক্সাইডের একটা মিক্সচার, ঠিক আছে? তাহলে আমাদের ক্যাথোড এটা ফুললি লিথিয়াম কোবাল্ট অক্সাইড না, এটা লিথিয়াম কোবাল্ট অক্সাইড এন্ড কোবাল্ট অক্সাইডের একটা মিক্সচার। তো আমাদের এই লিথিয়াম কোবাল্ট অক্সাইড আর কোবাল্ট অক্সাইডের যে মিক্সচারের যে ক্যাথোড, রিঅ্যাকশনের এই যে ইলেকট্রন আর এই লিথিয়ামকে যে একসেপ্ট করেছে, এটা আসলে করেছে কে? এটা আসলে করেছে কোবাল্ট অক্সাইড। লিথিয়াম কোবাল্ট অক্সাইড কিন্তু এখানে পার্টিসিপেট করছে না। আমার ইলেকট্রন রিসিভের কাজটা কে করেছে? আমার এই ক্যাথোডের যে কোবাল্ট অক্সাইড অংশটা আছে না, সে হচ্ছে ইলেকট্রন একসেপ্টটা করেছে। এবং সে সেটা কিভাবে করেছে? এখানে আমাদের কোবাল্ট অক্সাইড ছিল 4, সে ইলেকট্রন রিসিভ করে হয়ে গেছে 3, ঠিক আছে? ইলেকট্রন যখন একসেপ্ট হয় রিডাকশন রিঅ্যাকশনটাতে কিন্তু লিথিয়াম কোবাল্ট অক্সাইড পার্টিসিপেট করেনি,
রিডাকশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছে কোবাল্ট অক্সাইড, সে তখন 4+ অক্সিডেশন স্টেট থেকে 3+ অক্সিডেশন স্টেটে ট্রান্সফর্ম হয়ে গেছে। বোঝা গেছে? আর এটাকে কেন আমরা এইভাবে লিখেছি, ওই যে যতটুকু কোবাল্ট অক্সাইড সেটাকে হচ্ছে আমরা এক্স দিয়ে এখানে দেখিয়ে দিই। ব্যাপারটা যদি এখানে একটু খেয়াল করো, মনে করো তোমার 0.4 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড আর 0.6 মোল কোবাল্ট অক্সাইড একসাথে মিক্সড আপ অবস্থায় আছে। 4 মোল কোবাল্ট অক্সাইড লিথিয়াম কোবাল্ট অক্সাইড আর 0.6 মোল কোবাল্ট অক্সাইড আছে। তো সেই 0.6 মোল কোবাল্ট অক্সাইড 0.6 মোল লিথিয়াম 0.6 মোল ইলেকট্রন একসেপ্ট করলো। তাহলে সেই 0.6 মোল কোবাল্ট অক্সাইড ট্রান্সফর্ম হয়ে গেছে কিসে? 0.6 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড। আগে ছিল 0.4 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড, রিঅ্যাকশনের পর ট্রান্সফর্ম হয়ে গেছে 0.6 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড। তাহলে টোটালি কত হলো? 0.4 and 0.6 1 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড হয়েছে না? এখন কথাটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি, আমার 1 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড দরকার, সেখানে আমার কতটুকু লিথিয়াম কোবাল্ট অক্সাইড আছে? 0.4 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড আছে। কতটুকু লিথিয়াম কোবাল্ট অক্সাইড অবশিষ্ট আছে? নাই, 0.6 মোল। তাহলে কতটুকু লিথিয়াম কোবাল্ট অক্সাইড নিয়ে তুমি রিঅ্যাকশন করেছো? 1 থেকে 0.6 মোল যদি বাদ দাও, তাহলে যতটুকু থাকে সেটা নিয়েই হচ্ছে তুমি রিঅ্যাকশন করেছো। সেই হিসাবে ওই যে আমরা এই জিনিসটা লিখেছি। বোঝা গেল? আমি যদি কথাটাকে আরেকটু আলাদা করে লিখি, আমি দেখাচ্ছি। এখানে ছিল কি, তোমার লিথিয়াম কোবাল্ট অক্সাইড ছিল হচ্ছে 0.4 মোল, তাই তো? আর সাথে ছিল হচ্ছে শুধু কোবাল্ট অক্সাইড, এটা লিথিয়াম ছিল না। এটা হচ্ছে তোমার 0.6 মোল। তাহলে আমি যদি এখন বলি যে আমি লিথিয়াম কোবাল্ট অক্সাইড তৈরি করেছি, আসলে কি পুরোটা লিথিয়াম হিসাবে আছে? পুরো 1 মোল কি লিথিয়াম আছে? পুরো 1 মোল লিথিয়াম কিন্তু নেই। কত আছে? 1 থেকে 0.6 বাদ দিলে যতটুকু লিথিয়াম হয় ততটুকুই তোমার লিথিয়াম আছে না? তার মানে কতটুকু লিথিয়াম আছে? 0.4 মোল লিথিয়াম আছে। বোঝা গেছে না ব্যাপারটা? জি স্যার। এখন ক্লিয়ার কেন 1 - x লিখেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের লিথিয়াম কোবাল্ট অক্সাইডের রিঅ্যাকশন। ডিসচার্জের সময় 1 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড দিয়ে আমরা কাজ করব, কিন্তু দেখা যাবে 0.6 মোল যে চলে যাবে, যার কারণে আমাদের থাকবে অবশিষ্ট 0.4 মোল। রিচার্জ করার সময় আমরা আবার 1 মোল ফিরে পাবো টোটাল। জি স্যার, এটা কিন্তু আমরা ধরে নিয়েছি, এটা যে হবেই তা কিন্তু না, এটা আমরা ধরে নিয়েছি। এটা এখন 0.4 না হয়ে এটা 0.5 হতে পারে, 0.2 হতে পারে, এটা যে কোনো ভ্যালু হতে পারে। আমরা ধরে নিয়েছি 0.4 and 0.6 আমাদের এক্সাম্পলের জন্য। ঠিক আছে? হ্যাঁ সন্দীপন বলো। তাহলে রিচার্জের সময় কি অ্যানোড আর ক্যাথোডের রোল আবার ইন্টারচেঞ্জ হবে? অবশ্যই সেম, আগের বার যে ইন্টারচেঞ্জ করেছে এখানে ঠিক সেম ইন্টারচেঞ্জটা পাবে। আগের বার করেছি বলে আর এটা করিনি। হ্যাঁ সন্দীপন বলো। লিথিয়াম পলিমার আয়ন স্যার, এটা দেখতে হবে, আমি এটা আসলে ভুলে গেছি। ঠিক আছে, আমি দেখে আগামী দিন জানাবো না। লিথিয়াম পলি আয়ন ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি নিশ্চয়ই কোনো একটা ডিফারেন্স আছে, হয়তো এখানে কোনো একটা পলিমার সাবস্টেন্স ইউজ আছে যে কারণে পলি আয়ন বলছে, আমি দেখে জানাবো না। ওকে, তো যাই হোক স্যার, এটা এবারের জন্য বেশি ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট, কাজ 2019-এ কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য নোবেল পেয়েছে। সো এরকম তাহলে এই টার্মেই আসার চান্স ছিল অনেক বেশি। সো যেহেতু এই টার্মে এইভাবে এক্সাম হয়নি, আগামী টার্মে কিন্তু তোমাদের জন্য এটার ইম্পর্টেন্স অনেক বেশি। সো আগামী টার্মের জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি, এটার ডায়াগ্রাম অ্যান্ড রিচার্জ অ্যান্ড ডিসচার্জের রিঅ্যাকশন এটা ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে? আমাদের অনেক সময় এক্সামে আসে যে হয়তো তোমার স্টেমে দেওয়া হলো লিথিয়ামের কোনো একটা পার্ট, দিয়ে বললো যে স্টেমে যেই সাবস্টেন্স দেওয়া আছে সেটা দিয়ে যদি একটা ব্যাটারি তৈরি করা হয়, সেই ব্যাটারির ডায়াগ্রাম আঁকো এবং হচ্ছে রিচার্জ অ্যান্ড ডিসচার্জের রিঅ্যাকশন লেখো। 3 মার্কসের কোশ্চেন, ডায়াগ্রামের জন্য 1, রিচার্জের জন্য 1, ডিসচার্জের জন্য 1। ওকে, সো দ্যাট লিথিয়াম আয়ন ব্যাটারি ওই যে ডায়াগ্রাম, রিচার্জ, ডিসচার্জ ভালো করে শিখবো, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। স্যার এই ডায়াগ্রামটা আঁকিয়ে দিলে হবে না স্যার? হ্যাঁ, আমি যে ডায়াগ্রাম এঁকেছি এটা এঁকে দিলেই হবে। ওকে, তাহলে আমাদের লাস্ট টপিক হাইড্রোজেন ফুয়েল সেল। আমাদের অনেকগুলো ফুয়েল সেল আছে, 6টা ফুয়েল সেল, বাট প্রত্যেক পরীক্ষাতেই শুধুমাত্র এই অ্যালকালাইন ফুয়েল সেলটাই আসে।
সো অ্যালকালাইন ফুয়েল সেলটাই আসলে কিন্তু আমাদের সিলেবাসে একসময় ছিল। এখন আমি দেখতে পাচ্ছি যে আরো 5টা নতুন ফুয়েল সেল অ্যাড করা হয়েছে। আমি তোমাদের সাথে অ্যালকালাইন ফুয়েল সেলটা আজকে আলোচনা করি। যদি দেখা যায় যে তুমি বাকি ফুয়েল সেল গুলো বুঝতে না পারো, আমাকে নেক্সট দিন যদি জিজ্ঞেস করো, আমি নেক্সট দিন করে দিব। আমাদের আগামী যে সোমবার দিন ক্লাস আছে, সেই সোমবার দিন আমাদের কাজটাই হচ্ছে এই চ্যাপ্টারটা রিভিশন দেওয়া। তাহলে আমাদের বন্ধু আমাকে একটা ম্যাথ বলেছে যেটা ফ্যারাডের সেকেন্ড ল লাগবে, স্যার আমি মনে হয় আগামী দিন তোমার ম্যাথটা করে দিব। এছাড়া অন্য যাদের যেই ম্যাথ বাকি আছে আমাকে বলবে, যেই থিওরিতে কনফিউশন আছে বললে আমরা আগামী দিন এই টপিক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করে ক্লোজ দিব। আমরা নেক্সট ইয়ারে যখন নতুন করে আবার স্টার্ট করব তখন আমরা 5th চ্যাপ্টার নিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করছি। তো হাইড্রোজেন ফুয়েল সেল, এখানে অ্যানোড এন্ড ক্যাথোড হিসেবে আমরা গ্রাফাইট রড ইউজ করে থাকি এন্ড ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করি অ্যালকালাইন পটাশিয়াম হাইড্রোক্সাইড। আসলে ফুয়েল সেলের নেমিংটা হয়ই হচ্ছে তার ইলেকট্রোলাইটের উপর ডিপেন্ড করে। সো দ্যাট এখানে আমি একটা অ্যালকালাইন সাবস্টেন্স ইউজ করেছি, তাই আমরা এটাকে বলেছি যে অ্যালকালাইন ফুয়েল সেল। ওকে, আমাকে তোমাদের বন্ধু 72 জিজ্ঞেস করেছে যে আমার স্লাইডের ফাইলটা দেওয়া সম্ভব কিনা। স্যার আমি নেক্সট দিন একেবারে চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত রিপিট করবো না, তখন তোমরাই হচ্ছে একটা করে স্ক্রিনশট দিয়ে নিও। ঠিক আছে, আগামী দিন আমাকে বলবো, আমি একদম চ্যাপ্টারের শেষে সবগুলো স্লাইড একবারে রিপিট করে দিব। আগামী দিন আলোচনার পরে যদি আরো কোনো টপিক আমাদের এখানে বেড়ে যায়, সেই সবগুলো স্লাইড একসাথে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, তাহলে ফুয়েল সেল স্টার্ট করছি। আমাদের ফুয়েল সেলের এখানে রিয়াকশনটা কিরকম? আমাদের ফুয়েল সেলের রিয়াকশনটা হচ্ছে আমরা এখানে হাইড্রোজেন গ্যাস অ্যানোড হিসেবে ইউজ করি। এই হাইড্রোজেন গ্যাসটা কি হয়, আমাদের যে ইলেকট্রোড আছে সেই ইলেকট্রোডের কন্টাক্টে সেই ইলেকট্রনটা ডোনেট করে দেয়। হাইড্রোজেন ইলেকট্রন ডোনেট করে কি হয়ে যাচ্ছে, হাইড্রোজেন আয়ন হয়ে যাচ্ছে। সে হাইড্রোজেন আয়নটা কি করে, আমাদের যে হাইড্রক্সিল আয়ন আছে সেটার সাথে অ্যাটাচ হয়ে ওয়াটার ফর্ম করে এন্ড দেন সিস্টেম থেকে বের হয়ে চলে যায়। আমাদের এই যে দুইটা ইলেকট্রোড, এখানে দুইটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে। এই সেমি পারমিয়েবল মেমব্রেন গুলো আমাদের হাইড্রক্সিল আয়নটাকে অ্যালাউ করে ইলেকট্রোডটা পার হয়ে চলে আসতে, কিন্তু ওয়াটারটাকে কোনোভাবেই অ্যালাউ করে না এই সিস্টেমের ভেতরে যাওয়ার জন্য। দ্যাট মিনস আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেনের যে পোর, সে পোর সাইজটা এমন ভাবে নেওয়া হয় যেন হাইড্রক্সিল এটা পাস করে আসতে পারে, কিন্তু ওয়াটার যেন পাস করে ভেতরে যেতে না পারে। সো দ্যাট তখন কি হয়, হাইড্রোজেন ইলেকট্রন আমাদের এই ইলেকট্রোডে ডোনেট করে আমাদের এই সেমি পারমিয়েবল মেমব্রেনের কন্টাক্টে থাকা যে হাইড্রক্সিল তার সাথে অ্যাটাচ হয়ে ওয়াটার আকারে এখান থেকে সিস্টেমে বের হয়ে যায়। ইলেকট্রনটা এই ওয়ে দিয়ে ঘুরে পাশে আসে, আমরা যে অক্সিজেন গ্যাসটা পাস করি সে অক্সিজেন এই ইলেকট্রনটা রিসিভ করে অক্সাইডে ট্রান্সফর্ম হয়। এই অক্সাইডটা তখন কি করে, আমরা এই যেখান থেকে ওয়াটারটা যেটা পাচ্ছি না সেটাকে আমরা আবার কি করি, এখানে রিকানেক্ট করি, রিসাইকেল করি। এই ওয়াটারটাই ঘুরে আবার কি করি, আমরা ক্যাথোডে নিয়ে চলে আসি। তখন ওই যে অক্সাইড আয়নটা ফর্ম করেছে সে আমাদের ওয়াটারের সাথে অ্যাটাচ হয়ে হাইড্রোক্সাইড আয়ন ফর্ম করে এন্ড দেন সেটা আবার ওই সেমি পারমিয়েবল মেমব্রেনটা পাস করে আমাদের সিস্টেমে চলে যায়। তাহলে যে পরিমাণ অক্সাইড আমাদের এই অ্যানোডে গিয়ে রিঅ্যাকশন করেছে, ক্যাথোডের রিঅ্যাকশনে ঠিক সেই পরিমাণ অক্সাইড আবার সিস্টেমে ব্যাক করে। তাহলে 1 and 2 তুমি যদি অ্যাড করো তাহলে তুমি ফাইনাল রিঅ্যাকশনে দেখা যাবে তুমি রিঅ্যাকশন পাবে হাইড্রোজেন এন্ড অক্সিজেন রিঅ্যাকশন করে ওয়াটার ফর্ম করছে। ঠিক আছে, সো এটা একেবারে বেসিক ডায়াগ্রাম স্যার, এটা একেবারে বেসিক ডায়াগ্রাম, খুব ইজিলি দেখানো হয়েছে। সো আমরা যদি আসল ফুয়েল সেলে যাই তখন দেখবে এটা আরো বেশ কিছুটা বলা কি অ্যাডভান্সড বলা যায়। সো আমরা একেবারেই সিম্পল এন্ড বেসিক ডায়াগ্রাম নিয়ে কাজ করেছি। দেখো তো স্যার হাইড্রোজেন ফুয়েল সেলে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এটা কি সবসময় চলতেই থাকবে নাকি স্যার এক পর্যায়ে গিয়ে থেমে যাবে? স্যার তোমার ফুয়েল কিন্তু হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন এন্ড ওয়াটার, এই তিনটার কোনো একটা শেষ হয়ে গেলে কিন্তু রিঅ্যাকশন থেমে যাচ্ছে। ওয়াটার তো স্যার আমরা সেল থেকে পাচ্ছি স্যার, ওয়াটার কি আলাদাভাবে সাপ্লাই করতে হবে? না, এখন তুমি যদি বলো যে না আমি রিসাইকেল করতে না পারি তাহলে আলাদাভাবে ডিস্টিল ওয়াটার তোমার এখানে সাপ্লাই করতে হবে। যদি তোমার সোর্স থাকে হ্যাঁ সাইকেল করতে পারি, তাহলে তো আমাদের যেই ওয়াটার ফর্ম করে সেটাই কিন্তু এক্সেস। খেয়াল করো, তুমি এখানে 2 মোল ওয়াটার ফর্ম করছো আর রিঅ্যাকশনে 1 মোল ওয়াটার লাগছে, তার মানে ওয়াটার কিন্তু এমনিতেই এক্সেস থেকে যাচ্ছে। সো তুমি সাইকেল করতে পারলে এটা তোমার জন্য লাভ। আর স্যার এই ওয়াটারটা কি স্যার পিওর ওয়াটার? মানে স্যার অবশ্যই হ্যাঁ, পিওর ওয়াটার স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, আরো কোশ্চেন আছে? ভেরি গুড, যদি আরো
কোশ্চেন না থাকে তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের আজকের পড়া এই পর্যন্তই ছিল এবং মোটামুটি আমাদের আজকের পড়া আমরা শেষ করতে পেরেছি এবং আলটিমেটলি বলা যায় আমাদের চ্যাপ্টারের অনেকখানি আমরা শেষ করতে পেরেছি। আগামী দিন আমাদের কাজ হচ্ছে রিভিশন দেওয়া। আমি মনে হয় আগামী দিন নতুন চ্যাপ্টার স্টার্ট করবো না, আমরা বিভিন্ন কোশ্চেন বিভিন্ন